12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে, একটি সংসদ সদস্য পদের নির্বাচন যেটি সরকার গঠনের নির্বাচন, একটি গণভোট হয়েছে একই দিনে। তারপরে আপনারা সরকার গঠন করেছেন 17 তারিখে, সংসদের অধিবেশন ডাকা হয়েছে 12 মার্চ। তারপর থেকে সংসদের অধিবেশনের দিনগুলিতে আমরা কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করছি, আমরা যারা জনগণ আছি তারা। আমাদের প্রশ্ন হচ্ছে, অতীতে কি হয়েছে, আপনারা কোন প্রেক্ষিতে জুলাই সনদের প্রতি আস্থা এনেছেন, স্বাক্ষর করেছেন, আপনারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলি আপনারা সবচেয়ে ভালো জানেন। কিন্তু আমাদের প্রশ্ন যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আপনারা কি এক ধরনের পিক এন্ড চুজ করছেন, যখন যেটা সুবিধা সেটাকে সামনে আনছেন? আগে বলা হতো বাঙালকে হাইকোর্ট দেখানো, আপনারা কি সেই জায়গায় সংবিধান দেখাতে শুরু করেছেন? মানে ঘটনাটা কি আসলে, মানে আপনারা কি করতে চাচ্ছেন রতন ভাই, যদি একটু বলেন। মানে জুলাই জুলাই সনদে যা আছে বা সংস্কারে যা আছে সেইগুলি সংস্কার না করে, প্রায়োরিটিতে সেগুলি প্রথমে না এনে অন্য কিছু বলা, এটা কি বিএনপির দলীয় সিদ্ধান্ত? মানে কি ব্যাপারটা যদি একটু বুঝায় বলেন। সরি, একটু লম্বা প্রশ্ন হয়ে গেল সেজন্য। জি, প্রসঙ্গের শুরুতে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করছি, একটা জুলাই একটা আবেগের ব্যাপার, জুলাই একটা অভ্যুত্থানের ব্যাপার। এই অভ্যুত্থানে কার কিভাবে অংশগ্রহণ ছিল, কে কতটুকু স্যাক্রিফাইস করেছি, ওইটার রায় কিন্তু 12 জুলাইতে আমাদের যে ইলেকশনের মধ্যে 12 ফেব্রুয়ারিতে কিন্তু আমরা সেটা জনগণ দিয়েছে। এখন তৎপরবর্তীতে আমরা যে হানা ভোটের যে প্রভিশনটা ছিল, সেই 4টা যে পয়েন্টের উপর ছিল, ওই 4টা পয়েন্ট থেকে কোন জায়গায় বিএনপি বলেছে আমরা সরে এসেছি। আজকে যে প্রাণবন্ত সবাইকে নিয়ে যে আলোচনাটা হলো মুলতবি প্রস্তাবের উপর, জামাতের যে আমির ওনার প্রস্তাবের উপর আর 2 ঘন্টা যে প্রাণবন্ত আলোচনাটা হলো, এই আলোচনাটাকে আমি সূত্র ধরে বলি এবং এটিকে আমি মিন করতে চাই। এখানে আমি মনে করি যার যার অবস্থান থেকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে এটা 2 পক্ষ থেকে, এখানে আমাদের সালাউদ্দিন ভাই ছিলেন যিনি এই জুলাই সনদের সাথে প্রথম থেকে এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। তারপর আজকে আইনমন্ত্রী আমাদের আসাদ ভাই ছিলেন, ওনাদের বিজ্ঞ সমস্ত লোকগুলো কিন্তু এখানে কথা বলে এক জায়গায় কিন্তু আমরা এসেছি। সেটা কি, সর্বশেষ দেখেন, আমি ডিবেট করলে আমি করতে পারি, কিন্তু আমি ডিবেট আমি যাব না। আর এইখানে ডিবেটে যাব না, কারণ আমি হইলাম রাজপথের মানুষ। আইনের ব্যাখ্যাটা দিবেন সেটা শিশির মনির ভাই। আর জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপট, এখন বিএনপি কি করতে চাচ্ছে, এখন বিএনপিকে এক জায়গায় ওনারা দাঁড় করাতে চাচ্ছে। সেটা কি, ওনাদের কথাবার্তায় বা এখন জুলাইয়ের আবেগ ধরে বিএনপিকে খলনায়ক বানিয়ে জনগণকে বুঝাতে চাচ্ছে। জনগণ কাছে বিএনপি নির্বাচনের পূর্বে যা ওয়াদা করেছিল তা থেকে বিএনপি সরে যাচ্ছে বা যাবে। ওনাদের একটা অনুমান নির্ভর একটা রাজনৈতিক স্ট্যান্ডের উপর বিএনপিকে একটা জায়গায় দাঁড় করতে চাচ্ছে, যেটা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে আমি ব্যক্তিগতভাবে যে আবেগ ধারণ করি, জাতীয়তাবাদী দল এবং আমাদের যে প্রধানমন্ত্রী ওনার জুলাই সনদের উপর ওনার যে আবেগ, ওনার যে কমিটমেন্ট, এইটা প্রথমে আমরা আজকে আলোচনার মধ্যে যেটা জেনেছি, দুপক্ষের আলোচনার মধ্যে এটা কোনো আবেগের জায়গা নয়, এটা সাংবিধানিক সংস্কার না আদেশ। এইগুলো পুরোপুরি যে আদেশগুলো আমরা এখন মানব, যা আমরা সর্বোপরি যে ডিসিশনটা হয়েছে আমরা ওইখান থেকে আমরা মনে করি ভবিষ্যতে শুরু করতে চাই। 2 পক্ষের থেকে এখানে আলোচনা হবে, একটা সংসদীয় কমিটি হবে। দেখেন, যেটা আমি স্পষ্ট করে বলতে চাই, এই লাস্ট যারা অন্তর্বর্তীকালীন দায়িত্বে ছিলেন, এখন অনেক কথাই বেরিয়ে আসবে, ওনারা কিন্তু একটা জোড়াতালির মধ্যে দিয়ে আমাদেরকে শুধু একটা নির্বাচন করাবার জন্য বা নির্বাচন না হওয়ার জন্য কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু ছিল। আজকে আমি পরবর্তীতে আমার একটা যে অনুমান নির্ভর আমি কথা বলবো না, আমি দেখেছি নির্বাচনের পূর্ব যেভাবে সবাই নির্বাচন না হওয়ার প্রক্রিয়ার মধ্যে যা ছিল, ওইটার মধ্যে কিন্তু সরকারেরও অনেক ব্যক্তি জড়িত ছিল। এখানে জামাত ইসলামের মহামান্য যে আমির সাহেব ছিলেন, উনিও কিন্তু 7 দিন আগে একটা প্রপোজাল দিয়েছিলেন, দেশে একটা জাতীয় সরকার হোক। দেশ যেখানে সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছিল যে আমরা একটা সাধারণ ইলেকশনের দিকে যাচ্ছি, ওইখানে কিন্তু এই প্রস্তাবটা কিন্তু আজকে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে এবং সবকিছুর জন্য বিএনপিকে যেভাবে একটা জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, আমি মনে করি এই প্রক্রিয়াটা কখনই হবে না। একটা আমরা জুলাইতে আমরা আন্দোলনকে সফল করার জন্য যেভাবে আমরা এক জেলখানে এক পাতিলের ভাত খেয়েছি, আমরা এক
মানে গাড়িতে আমরা চলেছি, আমাদের সমস্ত কিছু ত্যাগের মধ্যে, আমাদের রিস্কের মধ্যে সবাই আমরা একসাথে ছিলাম। না সুতরাং না রতন এখন ভাই, আমাদের প্রাপ্তির সময়। রতন ভাই, আমি 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 আপনার স্পিরিটটা আমি বুঝতে পারছি, কারণ আপনার সঙ্গে তো আমার কিন্তু আপনি আমাকে বলেন তো, এই জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী বা এনসিপির সঙ্গে বিএনপির যতখানি দূরত্ব হচ্ছে, সেই দূরত্বটা কি নিয়ে আসলে? মানে আমাদের এত সমস্যা, আমাদের এই সমস্যার মধ্যে থেকে এইটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে কেন, যেটা একটা ডান ডিল, একটা সেটেলড ম্যাটার, এটা নিয়ে মানে দূরত্বটা কার জন্য হচ্ছে? মানে আমি তো দেখতেছি যে জামায়াত আর এনসিপি দাবি জানাইতেছে যে এইটা আমরা এগ্রি করে আসছি, আপনারা এইটাই করেন। এখন আপনারা বলতেছেন, তাহলে আপনি একটু বলেন তো যে আপনারা কোনটা এগ্রি করছিলেন, কোনটা করতেছেন? তাহলে না, তাহলে যে হ্যাঁ না ভোটের থেকে নাকি আমরা সরে আসছি, 70% যে ভোট দিয়েছে হায়ের পক্ষে, এটা নাকি জুলাই সনদের মধ্যে ছিল, বিএনপি থেকে সরে আসছে। আপনি দেখেন তো হা ভোট যেটা হয়, শিশির মনি ভাই ভালো বলতে পারে, যে 4টা পয়েন্টের উপর হা ভোটের জন্য আমাদের তৎকালীন আমাদের যে এই যে অন্তর্বর্তীকালীন প্রধান ইউনূস সাহেব যে বার্তাটা দিয়েছিল, যে ভাষণটা দিয়েছিল, ওই 4টার উপরে তো হা ভোটটা 70% ভোটটা হয়েছে। ওই 4টা পয়েন্ট থেকে বিএনপি কি একটা পয়েন্ট থেকে সরে এসেছে, বা বিএনপি কি কোথাও বলেছে যে আমরা এটা মানবো না? সালাউদ্দিন সাহেব আজকে স্পষ্ট করে বলেছে, জুলাই সনদে যা আমরা সাইন করেছি, এবং সাইনটা আমরা প্রথমেই করেছিলাম, এই সাইনের বাইরে আমরা এক চুল আমরা অন্যদিকে যাব না। তাহলে ওনারা ব্যাখ্যাটা দেখ, বিএনপি কে এখন সন্দেহ করা হচ্ছে, বিএনপি এখন 217 সিটের বিএনপি হয়ে গেছে, বিএনপি আগামীতে দানব হয়ে যাবে, যেই দানবের একটা কাল্পনিক, একটা অলিক একটা ধারণা নিয়ে বিএনপির উপর একটা দায় চাপাতে চাচ্ছে। আমার মনে হয় এই জায়গা থেকেই ওনারা ব্যাখ্যাটা দেখ, ওনারা কোন জায়গায় বিএনপি কে এই নামানার সন্দেহ প্রবণতা থেকে বিএনপি কে শুলে চলাতে চাচ্ছে। আমি রতন ভাই একটু ধরাই দেই, জিনিসটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে এই পর্যন্ত সবচেয়ে বেশি কথা বলেছেন, সংসদের বাইরেও তিনি বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন, জুলাই সনদের যে সংস্কার বাস্তবায়নে তার একটা প্রত্যক্ষ ভূমিকা এবং অংশগ্রহণ ছিল, কিন্তু তিনি এখন এসে গণভোটের কথা বলতেছেন যে এই গণভোটটা কি আসলে কিরকম, এইটাতে কি আসলে 4টা প্রশ্নের উত্তর কি আমি বুঝতে পারি কিনা, জনগণ বুঝতে পারে কিনা, এগুলি যে আমরা এখন এইটা আলোচনায় যে দিব, আমাদের আর এই সময় আছে কিনা, পরে আবার একটা বাজেট অধিবেশন। আপনি একটু মনে করে দেখেন রতন ভাই, আমরা জনগণ হিসাবে কি বুঝবো তাহলে? এইটা কি আসলে এই যে এই সংস্কারটা করার কথা, সেটা কি আসলে করা হবে, নাকি এটা ঝুলিয়ে রাখা হবে অন্য কোনো কিছুর দোহাই দিয়ে? আমরা যখন 51% মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলো বিএনপি, তার মানে কি আমরা জনগণের প্রতিনিধিত্ব করি না? আপনি যেই অংশের কথা বলছেন, বা যে অংশের কথা বলে বিএনপি কে আপনারা বুঝাতে চাচ্ছেন, বা ওনারা বুঝাতে চাচ্ছে বিএনপি এখন জুলাই সনদ থেকে সরে এসেছে, আমার তো মনে হয় এটা শিশির মনির ভাই এটা ব্যাখ্যা দিবেন যে কোথায় ওনাদের সন্দেহটা। আবার সালাউদ্দিন সাহেব তো রাজনৈতিকভাবে অনেক কথা বলেন, কিন্তু কার্যকরীভাবে পার্লামেন্টে ওনার মুখ দিয়ে কিন্তু আজকে আসেন আমরা পার্লামেন্টে এটা একটা কমিটি গঠন করি, এই কমিটির মধ্যে এখন প্রপোর্শনের কারা কত পার্সেন্ট থাকবে, কয়জন সদস্য থাকবে, এইটা নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। তো খালেদ ভাই, আমরা কিন্তু কনসেস করি, কিন্তু আমরা একটু জায়গায় চলে আসছি সমঝোতার প্রশ্নে। আমি ওই জায়গাটা যেতে চাচ্ছি, আমি কোনো বাক বিতণ্ডার মধ্যে দিয়ে জুলাই সনদের যে অবমাননা বা শহীদের রক্তের যে দাম দিয়ে কিনে আজকের যে গণতন্ত্র, আজকে যে সার্বভৌম যে সংসদটা, এটাকে আমরা কোনোভাবেই জনগণের একটা বিতৃষ্ণার জায়গায় নিয়ে যেতে চাচ্ছি না। ওকে, আমরা অ্যাডভোকেট শিশির মনির কাছেই যাব। শিশির মনির, আপনি আমাদের একটু বলেন তো, আমার মূল প্রশ্নটা একটু মুলতবি থাক, আপনি বরং রতন ভাইয়ের প্রশ্নটার একটু জবাব দেন যে আপনার সন্দেহটা কোথায় হচ্ছে যে এইটা আসলে বিএনপি মানবে না বা করবে না। জানো শিশির মনির, আপনি তো একটু আগে বলেছেন জি, যে সেটেলড ম্যাটারকে আনসেটেল করছে, এই জন্যই আমরা সন্দেহ করছি। সেটেলড কি ছিল তাহলে? প্রশ্ন, হোয়াট ওয়াজ সেটেলড? সেটেলড ছিল একটা গণভোট হবে, গণভোট অধ্যাদেশ হবে। গণভোট অধ্যাদেশটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 6 নং ধারা অনুযায়ী, এবং সেই ধারার গণভোটে যদি হা হয় তাহলে কি হবে, না হয় তাহলে কি হবে। হা হলে কি হবে এ ব্যাপারে বলা ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 7 নম্বর ধারায়। সেখানে বলা ছিল গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হা সূচক হলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে,
এবং পার্লামেন্ট গঠিত হবে। সংবিধান সংস্কার পরিষদের কাজ কি হবে? 180 দিনের মধ্যে তারা সংবিধান সংস্কার করে শেষ করবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা, পার্লামেন্ট সদস্যরা যেভাবে শপথ নেন তারা এইভাবে শপথ নেবেন, যেভাবে সভা আহ্বান করেন এভাবে সভা আহ্বান করবেন। সংবিধান সংস্কার পরিষদের একজন সভাপতি হবে, একজন সহসভাপতি হবে। এই যে দেখেন, তারা পাশ করার পরে সংবিধান সংস্কার সভার আর শপথ নিলেন না। তার মানে সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। গণভোটকে অধ্যাদেশ এখন সংবিধান সম্মত কি সংবিধান সম্মত না এই বিতর্ক করছেন। তার মানে আরেকটা সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। যারা একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করতে পারেন, এইভাবে গণভোট হয়ে যাওয়ার পরেও গণভোটকে নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলাটা কি অস্বাভাবিক? অবশ্যই না। তাহলে তারা সেটেল ম্যাটারকে আনসেটেল করছেন কেন? কি কারণে করছেন? এই স্কিমের বাইরে তারা যাচ্ছেন কেন? মেজরিটি পেয়েছেন তাই। যেই মেজরিটি পেয়েছেন সেই আগের দিনে যে সমস্ত কথা বলে তারা স্বাক্ষর করেছেন, এই কথা তাদের মাথায় বেমালুম ভুলে গেছেন। এই প্রশ্ন আমরা উত্থাপন করলে যদি আমাদেরকে বলা হয় যে আমরা এটা আমরা সেটা, তাহলে তো ভুল হবে। আচ্ছা,